আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ইসকন ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এই ইস্যুতে সরকার 3টি মামলা করেছে। গৃহীত পদক্ষেপে সন্তোষ জানিয়ে আদালত বলেন, ইসকন নিষিদ্ধের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। জনগণের জানমালের যেন ক্ষতি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে আদালত। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ইসকন বাংলাদেশ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সরকার কি ব্যবস্থা নিয়েছে তা সর্বোচ্চ আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবারের মধ্যে এ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা গত 5-7 বছর থেকে তাদের নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। সরকারের পদক্ষেপে আদালত সন্তুষ্ট হয়ে বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। সো এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইসকন শুধু এখন ইসকন নাই, আমরা ইসকন কিন্তু নিষিদ্ধ চাচ্ছি। ইসকনের সাথে কিন্তু অন্যরাও জড়িত হয়ে গেছে, ফ্যাসিস্ট বিরোধী যারা আছে তারাও কিন্তু জড়িত হয়ে গেছে। কেউ যদি ধর্মের নামে যদি উগ্রবাদী হয়, সেই সংগঠনকে আমরা অবশ্যই নিষিদ্ধ দাবি জানাচ্ছি, এটা আমাদের চাওয়া। এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা অভিযোগ করে বলেন, ইসকন ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং 76 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই। বাংলাদেশ ইসকনের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনজীবী সুরক্ষা আইন তৈরির দাবি জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তদন্তের মাধ্যমেই আসুক, নিজের হাতে যেন আমরা কোনো কিছু না। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও আদালত বর্জন করে সেখানকার আইনজীবীরা। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও জঙ্গি সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে নানা শ্রেণী পেশার মানুষ। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 33 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। গ্রেপ্তার, সংঘাত ও খুনের পর প্রতিবাদ মুখর দেশের আদালত পাড়া থেকে রাজপথ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার চেয়ে দ্বিতীয় দিন আদালত বর্জন করে আইনজীবীরা। মামলার শুনানিতে না গিয়ে সবাই যোগ দেন আদালত চত্বরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সহ অনেকে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে আইনজীবীরা। সমাবেশে বক্তারা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবি জানান। সাম্প্রদায়িক শক্তি, ফ্যাসিবাদ এবং সকল প্রকার আওয়ামী নৈরাজ্যকে দূর করবে ইনশাআল্লাহ। ইসকনকে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে এটি নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ করে সামাজিক শক্তি নামের একটি সংগঠন। হিলির আজিজিয়া মাদ্রাসা থেকে মিছিল বের হয়ে স্থলবন্দর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যশোরের জেলা আইনজীবী সমিতির 1 নম্বর ভবনের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শরীয়তপুরে ওলামা পরিষদের ব্যানারে পালং উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বাসিন্দারা। যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। সন্ত্রাসী জঙ্গি ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী, হিলি, সুনামগঞ্জ ও রাঙামাটি সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালিত হয়। সৈয়দ মাহমুদ, আরটিভি।
চিন্ময় দাস প্রভু সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে হিন্দুদের অধিকার আদায়ে সভা সমাবেশ করেছেন। এতে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন নিয়ে মিথ্যে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ুই। সকালে স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় ইসকনকে জড়িয়ে চরম মিথ্যাচার করা হচ্ছে। রোববার সংখ্যালঘু সম্প্রদায় নেতাদের সাথে সরকার বৈঠক করবে বলে জানিয়েছে ইসকনের সদস্য বিমলা প্রসাদ দাস। চট্টগ্রাম কোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছে, কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। ইসকন নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিভাজনের খেলা অতীতের মতো আবার হচ্ছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক ও শান্ত থেকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। পরিকল্পিতভাবে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশে ভয়ানক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব দেশকে অন্ধকারের পথ থেকে বাঁচাতে হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ কঠিন হলেও তা করতেই হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই কাজটাই তো আমাদের করতে হবে এবং এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাম দলগুলোর নেতারা বলেন, অভ্যুত্থানের অর্জন কেড়ে নিতে না পারলেও অর্জনকে বিপদগামী করার ষড়যন্ত্র চলছে। পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে, সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার। যে কোনোভাবে ধান্দা করে অথবা ষড়যন্ত্র করে কোনো কিছু প্রতিষ্ঠা করা, এটা চলবে না। এই কালচার নির্মাণ করার দায়িত্ব আমি মনে করি বেশি করে এখন লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতিসেবীদের। এদিকে রাজধানীর একটি হোটেলে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সাথে মত বিনিময়ে অংশ নেন বিএনপি মহাসচিব। কিছু মানুষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানান তিনি। বেশ নিরাপদ আশ্রয় আছে, সেখান থেকে কল কাটিয়ে নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবিক করবার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। জাহিদ রহমান, RTV, ঢাকা। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংস্থাটির পক্ষ থেকে সাংবাদিকদের সামনে চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, দেশের মানুষকে উস্কে দিয়ে একটি বিশেষ মহল ফায়দা হাসিলের চেষ্টা করছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এখন এটার মোটিভ হয়তো এক একজনের এক এক রকম থাকতে পারে। এখানে ব্যক্তিগত স্বার্থ অনেক থাকতে পারে, সামষ্টিক স্বার্থ থাকতে পারে। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল, থাকবে, কিন্তু আমাদের যারা আমরা সাধারণ জনতা, তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। বাংলাদেশ ইসকন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার এই বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষকে ব্রিফ করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম NDTVর এক খবরে এই তথ্য জানানো হয়েছে। মূলত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় ২৬ নভেম্বর ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়ে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার অন্যান্য প্রসঙ্গ। শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে নিজেকে রংপুরের সন্তান হিসেবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সময় তাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিডিআরে গণহত্যার অভিযোগে এনে শেখ হাসিনা ও তৎকালীন রাজনীতিবিদ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন হত্যাকাণ্ডে নিহত পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এছাড়া জড়িতদের বিচারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় তারা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। আমাদের এই কথা বলার সুযোগ হয়েছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে দোষীদের নাম উল্লেখ করে বিচার চেয়েছে বিডিআর গণহত্যায় নিহত পরিবারের সদস্যরা। সবার কণ্ঠে হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের বিচারের দাবি। এই যে ৫৭ জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়, রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। তবে দীর্ঘ ৩ মাস পার হলেও অন্তর্বর্তী সরকারের কার্যকরী পদক্ষেপ না দেখে হতাশা ব্যক্ত করেন পরিবারের সদস্যরা। বলেন আগামী ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার চাইবেন তারা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে ওনাকে আমরা অ্যাকিউজ করব। গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন। এই ধরনের মিলিটারি অফিসার যারা ছিল তাদেরকে আমরা অ্যাকিউজ করব। তারা ন্যারেটিভ করতে চেঞ্জ করার চেষ্টা করেছিল, এরকম অনেক সাংবাদিক আছে এবং তাদের এগেনস্টেও আমরা বেসিক্যালি কমপ্লেইনটা ফাইল করব। বিডিআর হত্যাকাণ্ড নিহত পরিবারের ব্যক্তিগত বিষয় নয়, এটি ছিল সার্বভৌমত্বের প্রতি প্রথম আঘাত, এমনটাই মনে করেন পরিবারের সদস্যরা। বিডিআর হত্যাযজ্ঞ কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো ট্র্যাজেডি না, আমাদের দেশের সার্বভৌমত্বের উপর প্রথম আঘাতটাই কিন্তু এসেছিল বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তাদের কিছু করার ছিল না, তারা সাহায্য চেয়েও কেউ সাহায্য পায়নি। ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে উদযাপন, পাঠ্যপুস্তকে এই হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা ও সকল তদন্ত জনসম্মুখে প্রকাশ করা সহ ৬টি দাবি তুলে ধরা হয়। ইতিপূর্বে সকল তদন্তের প্রতিবেদন পাবলিক করা হোক। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আগে ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। অফিসিয়াল গ্যাজেটে নিহত ৫৭ বীর সেনানীকে শহীদের মর্যাদা দেওয়া হোক। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। গ্রাহকদের অতিরিক্ত টাকা না তোলার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। বলেন রবিবার থেকে গ্রাহকরা ব্যাংকে গেলেই চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন। বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গভর্নর আরও বলেন সব ব্যাংকেই গ্রাহকদের টাকা নিরাপদ। ইতোমধ্যে ৬টি ব্যাংকে ২২,৫০০ কোটি টাকা তারল্য সাপোর্ট দেওয়া হয়েছে, যা অব্যাহত থাকবে। যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন, আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকল করব। সময় লাগবে কিন্তু করব। কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে। শুধু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, নতুন প্রজন্মের ভেতর থেকে ভালো খেলোয়াড়, সংস্কৃতি কর্মীও তৈরি করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন দেশ গড়ার পালা। বিকেলে লালমনিরহাট আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত আয়োজনে ভার্চুয়ালি উদ্বোধন করে তিনি এইসব কথা বলেন।
খেলায় অংশ নেয় রংপুর মহানগর বিএনপি ও পঞ্চগড় জেলা। তারেক রহমান বলেন, ফেসিবাদী সরকারের সব বাধা বিপত্তি পাশ কাটিয়ে বিএনপি নেতৃবৃন্দ আন্দোলনকে যেমন বেগবান রেখেছিল, পাশাপাশি টুর্নামেন্টও চলমান রেখেছিল। ভালো খেলোয়াড় বের করতে প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও বলেন তারেক রহমান। যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। যে সকল খেলা, প্রায় 10-12টি খেলা, যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, একই সাথে যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব কারা সেই খেলাগুলোতে ভালো করতে পারবে। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব। বকেয়া বেতন ও হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স কারখানার প্রায় 4000 শ্রমিক। এতে মহাসড়কের দুপাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন যাত্রী ও পথচারীরা। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা পরিশোধ করছে না, তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপস্বী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সকালে তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বাদী পক্ষে তার জামিনের বিরোধিতা করা শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। 8 অক্টোবর তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদ। মামলার অভিযোগে বলা হয়, গত 5 অক্টোবর তাপস্বী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি আবু সাইদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। গেল 14 অক্টোবর উর্মিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় সরকার। আসামি আজকে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির আবেদন 500 টাকা বন্ডে সেই জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে এই আসামি সরকারের একজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি সরকার সম্পর্কে যে ধরনের বক্তব্য দিয়েছেন এবং এই জুলাই আগস্টের প্রথম শহীদ যিনি শহীদ আবু সাইদ সম্পর্কে যে ধরনের অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এর মাধ্যমে তিনি রাষ্ট্রে এক ধরনের উস্কানি দিয়েছেন এবং তিনি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এদিকে দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেয়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি 3 মাসের জন্য মুলতবি করে বৃহস্পতিবার আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ। ভুয়া লেটার অফ ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে 85,87 লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। 2022 সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন জেসমিন। দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। সকালে রাজধানীর মিরপুরে ঢাকা সেনানিবাসে ডিএসসিএসসি মিলনায়তনে সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজের 2024 কোর্সের গ্রাজুয়েশন সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। এবছর গ্রাজুয়েশন কোর্সে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ এবং চীন, ভারত, জার্মানি থেকে দেশ থেকে আগত সহ মোট 267 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে আগামী 2 ডিসেম্বর হাজিরার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
দর্শক, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে আমির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, আর দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে, এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য। দল মত ধর্ম ভিন্নতা থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানেও এটা তুলে ধরেছি। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা এখন বিদায় নিতে চাই। আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন, আদারওয়াইজ আমাদেরকে ছুটি দিলে খুশি হব। না না, ওই রকম ডেফিনিট কোনো আজকের প্রেক্ষাপটটা ঠিক ওরকম ছিল না, এই জন্য ওই ধরনের ডেফিনিট কোনো আলোচনা আমরা করি। জি, আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। মাননীয় আমির গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। জামাতের পক্ষ থেকে কি এরকম কোনো উদ্বেগের কথা বলা হয়েছে কিনা? আর দ্বিতীয় কথা হলো যে বিএনপির পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে, এবং বিএনপি বলেছে নির্বাচনের একটা রোড ম্যাপ। এই তিনটা কি আপনারা বলেছেন কিনা? না, জাতীয় ঐক্যের কথাটা অবভিয়াসলি এসেছে, এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশ বলে গুল্লায় গেল, বিষয় তা না। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে জাতি হিসাবে। যে আর কিছু নির্বাচন নিয়ে আপনাদের না, আমি বলেছি, অলরেডি বলেছি, এই ব্যাপারে উত্তর দিয়েছি। একেবারে। দর্শক, দেখছিলেন জামায়াতে আমিরের সাক্ষাৎকারের অংশবিশেষ। অক্টোবর মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী ৩৭ জন দাপ্তরিক কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস। সভাপতির বক্তব্যে সিইও কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ দক্ষিণ এশিয়ার সেরা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যথাসময়ে দাবি পরিশোধ করার কারণে ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। তার ছেলে মেয়ে তাকে খাওয়াবে, এটা গ্যারান্টি নেই। এই বিমা পলিসিটা তাকে যে রক্ষা করবে, সুরক্ষা দিবে, বার্ধক্যজনিত বয়সের সেবার নিশ্চয়তা দিবে, এটার গ্যারান্টি কিন্তু এই বিমা পলিসিটা রয়েছে। 81টা বিমা কোম্পানির মধ্যে আপনারা জানেন বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা এখন সেরা কোম্পানি হিসেবে আমরা পরিচিতি লাভ করি। বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সকালে চিড়িয়াখানা রোডে টেলিকম ভবনে এর শুভ উদ্বোধন হয়। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সেরা চিকিৎসকদের সাথে ঘরে বসে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের সুবিধা সহ অন্যান্য জরুরি সেবা গ্রহণ করতে পারবে। সুখী সেবা কেন্দ্র এবং হটলাইন 10657 নম্বরে যোগাযোগের মাধ্যমে এসব সেবা নেওয়া যাবে। অনুষ্ঠানে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ হেলথ কেয়ার সলিউশনের সিইও ডাক্তার আহমেদ আরমান সিদ্দিকী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাস্তবমুখী ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে প্লাস্টিক দূষণের মাত্রা কমিয়ে আনা সম্ভব। সেই সাথে সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ে গঠিত বাস্তবমুখী নীতি পরিবেশ রক্ষা ও দেশের অর্থনীতি সচল রাখতে কার্যকর ভূমিকা রাখবে। এনভায়রনমেন্টাল পলিসি ফর প্রোগ্রেস শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। বিকেলে রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। অনুষ্ঠানে বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া দেশে প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতা, গণমাধ্যম ও জনসাধারণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বক্তারা। ইউক্রেনকে লক্ষ্য করে প্রায় 200 মিসাইল ড্রোন ছুড়ল রাশিয়া। বৃহস্পতিবার সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালায় রুশ বাহিনী। এতে করে দেশটির প্রায় 10 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
এদিকে এসব হামলায় রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ এনে হামলা মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অপরদিকে এসব হামলাকে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার প্রতিবাদ হিসেবে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শপথ গ্রহণের আগেই নতুন ট্রাম্প প্রশাসনে দেখা দিয়েছে বোমা আতঙ্ক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গেল মঙ্গলবার রাত ও বুধবার এসব ঘটনা ঘটে। দেশটির গোয়েন্দা সংস্থা এপিআই জানায় তারা এই বিষয়ে অবগত রয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের বাড়িতে হামলা করার কথা বলে পুলিশকে ভুয়া কল করা হয় বলেও জানায় সংস্থাটি। হুমকির তালিকায় রয়েছেন ট্রাম্প মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী, আবাসন মন্ত্রী সহ অন্তত 9 জন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এলিসে স্টেফেনকেও আছেন এই তালিকায়। মার্কিন পুলিশ এসব ঘটনার তদন্ত করছে। প্রায় 2 বছর পর ওয়ানডে দলে জায়গা পেলেন টাইগ্রেস উইকেট রক্ষক ব্যাটার দিলারা আক্তার। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে শেষ 2টি ওয়ানডেতে 16তম খেলোয়াড় হিসেবে যুক্ত হলেন তিনি। এক বিজ্ঞপ্তিতে দিলারাকে দলে নেয়ার কথা নিশ্চিত করেছে বিসিবি। মূলত টপ অর্ডারের শক্তি বাড়াতেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। 2022 সালের ডিসেম্বরে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন দিলারা। এদিকে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলা শারমিন আক্তার সুপ্তা ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। তবে দ্বিতীয় ম্যাচের আগে তিনি সুস্থ হবেন বলে আশা নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সেনাবাহিনীকে হারিয়ে নৌবাহিনী জয়লাভ করেছে। এর আগে দীর্ঘ 1 সপ্তাহ ধরে বাছাইয়ের মাধ্যমে ফাইনালে উঠে আসে বিমান বাহিনী ও সেনাবাহিনীর টিম। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ উপস্থিত ছিলেন। বিজয়ী নৌবাহিনীর টিমের হাতে ট্রফি তুলে দেন তিনি। রানার্স আপ কাপ তুলে দেন সেনাবাহিনীর সদস্যদের হাতে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।